বাংলাতে একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলায়। আর ভূতে কিলালে যাও জমের বাড়ি। নিজের চলমান পরিস্থিতিতে শেষের অংশটুকু আমি যুক্ত করেছি। কথাটুকু আপন মনে বলেই নীলা আবারও দাঁত কিরমির করল। তার ইচ্ছে করছে সামনে কয়েকজনকে তুলে আছাড় মারতে, তাহলে যদি শরীরের প্রবাহমান তার রাগটুকু একটু কমে। অতিরিক্ত রাগের কারণে তার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। নিয়ন্ত্রণহীন ক্রোধে শরীর তার থরথর করে কাঁপছে। কেননা গ্রীষ্মের এই তাপদাহ কাঠখোট্টা গরমের দুপুরবেলায় বাড়ি শুদ্ধ তারা বোনের শ্বশুর বাড়িতে আছে। এক কথায় সেজেগুজে জমের বাড়িতে যাচ্ছে। জম নয় তো কি, যে ব্যক্তির একমাত্র গুরুত্বপূর্ণ কাজই হলো নীলাকে হেনস্থা করা, তাকে সে রাক্ষস ডাকতেও সংশয়ে বোধ করবে না। আসলেই অসভ্যটা একটা মানুষরূপী রাক্ষস, নতুবা ছোট্ট একটা মেয়ের সঙ্গে কেউ এমনটা করতে পারে? কথাটা বলে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আবারও রাগে দুঃখে নীলা ড্রেসিং টেবিলের উপরে রাখা ফুলদানিটা মাটিতে আছাড় দিল। কিন্তু নীলা যাকে ভেবে ক্রোধে এতটা হাঁসফাঁস করছে, সে কিন্তু নেহাতি একজন ভদ্র মানুষ। নীলা সেই জম কেবল নীলার জন্যই জম হয়ে জন্মেছে। বাকি সবার চোখে সে জম নামক ব্যক্তির মতো ধোঁয়া তুলসী পাতা এই পৃথিবীর বুকে আর একটাও হতে পারে না। যাকে এক কথায় বলে দুষ্প্রাপ্য, যার নাগাল পাওয়া বা দর্শন খুবই বিরল বা দুঃসাধ্য। দুষ্প্রাপ্ত না ছাই, পুরো দুনিয়ার সামনে নম্র ভদ্র সুশীল সেজে বেড়ায়, ঘুরে বেড়ায়, কিন্তু তার আসল রূপ তো এই আমি জানি, অসভ্য লোক একটা। ভালো মানুষের মুখোশ লাগিয়ে সবার সামনে সাধু সন্ন্যাসী সাজে। নীলার যেন কোনো কিছু করেই ভেতরে জ্বলতে আগ্নেয়গিরির উত্তাপ শীতল হচ্ছে না। এক নম্বরের অভদ্র, শয়তান, বেয়াদব, নির্লজ্জ, অসভ্য, মানে হচ্ছে পৃথিবীর সবগুলোই বাজে উপাধি নীলা সেই ছেলের জন্য বরাদ্দ করে যাচ্ছে। কিরে, তোর হয়েছে আর কতক্ষণ? নীলা মায়ের শব্দ পেয়ে তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। সে নিজের ভেতরকার রাগকে দমন করার সর্বোচ্চ চেষ্টা করছে। মায়ের সাথে রাগ দেখিয়ে বিন্দুমাত্র লাভ হবে না, উল্টো ফলস্বরূপ কয়েকটা শরীর জ্বলানো কথা আর সজোরে থাপ্পড়ও খেতে পারে। তাই শেষবারের মতো মুখে ভীষণ অসহায়ত্ব ফুটিয়ে তুলে সে বলল, আম্মু, আমি ওই বাড়িতে যাব না। সেখানে গিয়ে আমার কি কাজ? আর তাছাড়া আমার শরীরটাও তেমন সুবিধার মনে হচ্ছে না, জ্বর টর আসতে পারে। তাই আমি বাসায় থাকতে চাই, তোমরা বরং যাও। চুপ বেয়াদব মেয়ে, শুধু বেশি কথা বলিস। ছেলেটা এতদিন পরে দেশে আসছে, কোথা গিয়ে একটু ভালোভাবে খোঁজখবর নিবি, তা না করে কি করছিস? অযথা অসুস্থতার বাহানা দিচ্ছিস। থাপড়িয়ে শব্দ কটা দাঁত ফেলে দিব। 5 মিনিট সময় দিলাম, জলদি রেডি হয়ে বসার ঘরে আসো। বলেই নার্গিস খাতুন হনহনিয়ে রুম থেকে বের হলেন। রাগে দুঃখে নীলা সোনালি রঙের চিরুনিটা জোরে একটা আছাড় দিয়ে মেঝেতে ফেলল। রাগে তার পিত্তি পর্যন্ত জ্বলে উঠছে। নিজের মনোবাসনাকে আপাতত সান্ত্বনা দিয়ে নীলা উঠে দাঁড়িয়ে লিভিং রুমের দিকে হাঁটা দিল। গন্তব্য এখন বরানি। এতদিন বাড়ির নামটা পদ্মালয়া হলেও আজ থেকে নীলা এই সুন্দর নামটা পাল্টে নতুন করে নামকরণ করেছে। সুতরাং গন্তব্য এবার জমের বাড়ি। বাহ, এ তো দেখি এলাহি কাণ্ড। সব কিছুতেই তাদের যেন অস্বাভাবিক বাড়াবাড়ি। রান্নাঘরে লেগে আছে বাড়ির ছোট ছেলের পছন্দের খাবারের লাইন। এত খাবার দেখে মনে হচ্ছে সে কোনো মানুষ নয়, কোনো ভুঁড়িওয়ালা পেট মোটা ভোজন রসিক খাদক। অবশ্য নীলা তাকে দেখেনি, এখন ভুঁড়িওয়ালা পেট মোটা হলে হতেও পারে। কিন্তু এত খাবার কি কোনো সাধারণ মানুষ খেতে পারে? শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের সব কিছুতেই চলছে অসম্ভব রকমের বাড়াবাড়ি। ডুপ্লেক্স বাড়িটাকে সম্ভব হলে ওনারা আজ পুরো বিয়ে বাড়ি বানিয়ে ফেলে। আশেপাশের ডেকোরেশন দেখে নীলার কাছে এমনটাই মনে হচ্ছে। বাড়ির ভেতর বাড়ির বাহির সবকিছু যেন ঝকঝকে তকতকে ফকফকে। এমনিতে বনানীর এই আকাশের রঙে রাঙানো বাড়িটা অভিজাত্যপূর্ণ। বাড়ির প্রতিটি কোনায় কোনায় যেন আভিজাত্যের ছোঁয়া। বাড়ির ভেতরের অংশটা যেমন সৌন্দর্য পরিপূর্ণ, একইভাবে বাহিরের অংশটাও মনোমুগ্ধকর। বিচিত্র লতাগুলো দিয়ে উঁচু দেয়াল প্রাচীরগুলো আবৃত। বিশাল বাগানে ফুটে আছে অসংখ্য লাল সাদা গোলাপ, বেলি, হাসনাহেনা, রজনীগন্ধা, মাধবীলতা, কুঞ্জলতা, ভোগেনবিলিয়া, হরেক রকম মর্নিং গ্লোরি সহ আরও অনেক ফুল। ফুলে ফুলে চারপাশ যেন মুখরিত। মনে হয় সৌন্দর্য ভরা প্রকৃতির এক অনন্ত সুন্দর দৃশ্য, যা কোনো প্রকৃতি প্রেমিকের চোখে মুগ্ধতা আনতে বাধ্য।
এমন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়েও আভিজাত্যের ছোঁয়া গায়ে লাগিয়ে দাঁড়িয়ে আছে স্কয়ার আকারের বিশাল সুইমিং পুলটি। আর যেখানে দিনের বেলাতেও লাল নীল সোনালি রঙের মরিচা বাতি দিয়ে আলোকিত করে রাখা হয়েছে, এটা কি মানা যায়? এত আদিক্ষেতার কি কিছু আছে এখানে? আয়োজন দেখে মনে হচ্ছে যে কোনো রাজা মহারাজার আগমন ঘটতে চলেছে। অবশ্য তাকেও রাজা বলা যায়, নীলার ভাষ্যমতে অসভ্য সাম্রাজ্যের এক রাজা। পিচ্ছু, বাবুকে একটু কোলে নিয়ে হাঁটাহাঁটি করতো। শান্তিতে কাজটুকুও শেষ করতে পারছি না। ছেলে হয়েছে এক বাপের পেয়াদা, বাপ ছাড়া সে কিছুই বোঝে না। আমার কি এখন তাকে কোলে নিয়ে হাঁটার সময় আছে? নিধি মুখের ঘামটা শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে সাদমানকে নীলার কোলে দিয়ে দিল। নীলা বোনপোকে কোলে নিয়ে তার গালে ঠোঁট স্পর্শ করে আদর করল। তারপর নিধির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আমার এত ভালো জিজুটার বিরুদ্ধে এত অভিযোগ কেন? জিজুর কাছে কিন্তু খবরটা পৌঁছিয়ে দিব। একে বলে ঘরের শত্রু বিভীষণ। নিজের আপন বোনকে বাদ দিয়ে জিজুর চামচামি করছিস? আরে আপনি রাগ করো কেন? কি করব বলো? আমার জিজুটাই যে এমন, প্রশংসা না করে থাকতেই পারি না। হয়েছে হয়েছে, তোমাদের জিজু শালিকার আধিক্যতা নিয়ে আমার বসে থাকার সময় নেই। এত তো কাজ বাকি আছে, আর সময় একদমই হাতে নেই। সে চলে আসলো বলে। আচ্ছা তোরা থাক, আমি এবার গেলাম। নিধি দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে গেল। নীলা একবার সেদিকে তাকিয়ে রাগ মিশ্রিত অনুভূতি প্রকাশ করল। তারপর সবকিছুকে ভুলে যাওয়ার চেষ্টা করে বোনপোকে নিয়ে খেলায় মেতে উঠল। বাবা, খালামণিকে একটা চুমু দাও তো। সাদমান তার সামনের ছোট্ট ছোট্ট দাঁত বের করে মিষ্টি হাসল। তারপর এগিয়ে এসে নীলার গালে চুমু দিল। নীলাও তাকে আদর করতে লাগলো। হঠাৎ আধো শেখা বুলিতে সাদমান বলে ওঠে, পাপু, কি বাবা? পাপু। নীলা কিছু বুঝতে পারল না। মিনু নীলাকে লেবুর শরবত দিয়ে এসে সাদমানের কথাটুকু শুনতে পেল। নীলা যে তার কথা কিছুই বুঝতে পারেনি সেটা বুঝে বলে উঠল, আপামনি, সাদ বাবা ছোট ভাইয়ার কথা বলতেছে। নীলার কানে কথাটা পৌঁছাতেই নীলার শরীরে আবারও যেন গরম তেলের ছিটা পড়ল। মুহূর্তের তার হাসি গায়েব হয়ে গেলে বিতৃষ্ণা নেমে এলো। মিনু শরবতের গ্লাসটা সেন্টার টেবিলের উপর রেখে চলে যেতেই সাদমান আবারও বলে ওঠে, পাপু। নীলার মুখে এখন আর বিতৃষ্ণা নয়, বরং হাসি ফুটে উঠল। ভীষণ তৃপ্তির এক হাসি। মনে হচ্ছে শরীরের জ্বলন্ত আগুনে ছোট্ট সাদমানটা হিমশীতল জল ঢেলে দিয়েছে। নীলা সাদমানকে কাছে টেনে তার গালে আওয়াজ করে একটা চুমু দিয়ে বলে উঠল, বাবা, এর জন্য তোকে আমার নোবেল পুরস্কার দেওয়া ইচ্ছে করছে, কিন্তু আমার সাধ্যের বাহিরে, তাই চুমু দিয়ে পূরণ করলাম। এতদিন তোর চকে প বলা নিয়ে বহুত কসরত করেছি, কিন্তু আর না। এখন থেকে আমি স্বয়ং তোকে ট্রেনিং দেব কিভাবে শকে প বলতে হয়। কিরে বাবা, পারবি না? ছোট্ট সাদমান নীলার কথার আগা মাথা না বুঝে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। নীলা তার গালটা হালকা টেনে দিয়ে কুটিল হেসে বলল, তোকে যে পারতেই হবে, তার জন্য তোকে আজ থেকেই প্রশিক্ষণ দেওয়া হবে। তুই হবি আমার কামানের গোলা। তোকে দিয়ে আমি তোর পাপুকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করব। বলে নীলা আবারও একটা বিজয়ের হাসি ঠোঁটের কোণে ফুটিয়ে তুলল। আর আনন্দে আত্মহারা হয়ে বোনপোকে নিয়ে বিশুদ্ধ হাওয়া খেতে বাগানের দিকে গেল। এখন সূর্যের তাপ কিছুটা কমেছে, আর পূর্বের নামানুসারে পদ্মলয়ার এই দক্ষিণ পাশটাতে খুব বাতাস থাকে। অনেকগুলো ফুল ফলের গাছের সমারোহে সবসময় একটা শীতল বায়ু প্রবাহিত হয়। তাই ছায়ার নিচে দোলনায় বসে দুইজনে খুনসুটি আর শিক্ষা গ্রহণে মেতে আছে। আজকে তাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শকে প উচ্চারণ করা। সাদমান এমনিতে সবকিছুই মোটামুটি ঠিক করে উচ্চারণ করতে পারলেও চকে প বলে ভুল করে। হাজার চেষ্টা করলেও তাকে এই ভুল থেকে বের করে আনা যায়নি। তাই বাড়ির সবাইও এখন আর কিছু বলে না, মানে এক প্রকার হাঁপিয়ে উঠেছে। তাই সে যদি আজকে থেকে তার ভুলের খাতায় আরেকটা শব্দ যোগ করে, তাহলে বাড়ির কারো নীলার উপর সন্দেহ আসবে না, এবং নীলা অদৃশ্য শক্তি নিয়ে তার জমকে শায়েস্তা করতে পারবে। নীলার এসব ভেবে আনন্দে নাচতে ইচ্ছে করছে। কেমন হবে তার মুখটা যখন সাদমান তাকে পাদিত বলে নাম সম্বোধন করবে। নীলা কথাটা বলেই আবারও এক দফা কুটিল হাসি হাসল। তারপর আবারও দ্বিগুণ উৎসাহে সাদমানকে ভাষা শেখাতে লেগে গেল। খালামণি বোনপো এতই নিজের কাজে ব্যস্ত, মেইন গেট দিয়ে যে কালো রঙের গাড়িটা বাড়ির ভেতরে প্রবেশ করলো সেদিকে তাদের খেয়াল নেই। শাহেদ সিট বেল্ট খুলে গাড়ি থেকে নিচে নামলো। তারপর ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল,
ভাই ওয়েলকাম হোম। সে উত্তরে মিষ্টি করে হাসল। শাহেদ নিজেই আবার বলে উঠল, তাড়াতাড়ি আয়, বাসা সবাই বোধহয় অপেক্ষা করে বসে আছে। মায়ের যে কি অবস্থা হবে আমার সেটা ভাবতেই হাসি পাচ্ছে। ভেরি ব্যাড ভাইয়া, আমার সুইটারকে নিয়ে এমন মন্তব্য আমি মোটেই সহ্য করব না। হয়েছে, বাদ দে, তোর এই মিষ্টি কথা আমাকে বলতে আসবি না। তোমাকে আমি হারে হারে চিনি। কাম অন ভাইয়া, আমি কিন্তু তোমাকে রন্ধ্রে রন্ধ্রে চিনি। শাহেদের মুখটা এবার চুপসে গেল। ইচ্ছে করছে এখন এই ছোট ভাইটাকে কয়েকটা উত্তম মাধ্যম লাগাতে। কে বলেছিল তাকে পড়ে পড়ে এমন বিদ্যাসাগর হতে? হয়েছে ভালো কথা, কিন্তু বড় ভাইয়ের পেছনে নিউজ রিপোর্টারের মতো গোয়েন্দাগিরি করতে কে বলেছে? শাহেদ আর কথা বাড়াতে গেল না, নতুবা কেঁচো খুঁড়তে গিয়ে যদি সাপ বেরিয়ে আসে। শাহেদ হালকা গলা কেশে পরিস্থিতি সামলে নিয়ে তাড়াতাড়ি বলে উঠল, আচ্ছা চল, এবার সবাই অপেক্ষা করছে। দুজনে কয়েক কদম এগিয়ে যেতেই সে বলে উঠল, ভাইয়া তুমি ভিতরে যাও, আমি একটু আসছি। তুই আবার কোথায় যাবি? আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি যাও না, আমি এখনই আসছি। শাহেদ আর জোর করল না, সদর দরজা খুলে ভেতরে চলে গেল। বাবা হচ্ছে না তো বলো পাদিদ। পাদিত। এখন বলো সাদিদ। সাদিত। আরে বাবা, সাদিদকে পাদিদ বলবি। এতক্ষণ তোকে কি শিখালাম আমি? এইভাবে জ্ঞান অর্জন করলে ভালো ছাত্র হতে পারবি না। তাই আবারও মনোযোগ দিয়ে খেয়াল কর। কেউ যদি তোকে ডাকতে বলে সাদিদ, তুই তখন বলবি পাদিদ। মনে থাকবে? সাদিত। ধুর ছাই, তুই একেবারে গাধা স্টুডেন্ট। এত বলার পরেও ভুল উচ্চারণ করিস। নীলা গালে হাত দিয়ে অসহায় মুখে সাদমানের দিকে তাকিয়ে আছে। তার এতক্ষণের বিজয়ের উৎসাহে যেন ক্রমান্বয়ে ভাটা পড়ছে। নিজের চরম শত্রুকে শায়েস্তা করার আগেই যেন তাকে পরাজয় মেনে নিতে হচ্ছে। দুঃখে কষ্টে নীলার কলিজা পুরে খান খান হয়ে যাচ্ছে। চাচু। হঠাৎ পেছন থেকে পরিচিত অপরিচিত কণ্ঠের মিশেলে কারো আওয়াজ শুনে নীলা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো এবং মুহূর্তেই চোখ মুখ তার অটোমেটিক্যালি নিজেদের আকার পরিবর্তন করে ফেলল। ঠোঁট দুটো একে অপরের থেকে আলাদা হলো, চোখগুলো যেন প্রায় তার অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সাদিদ এগিয়ে এসে নীলার কোল থেকে সাদমানকে এক প্রকার ছিনিয়ে নিল। নীলার অবশ্য সেদিকে কোনো খেয়াল নেই, কেননা সে যে এখন ক্রাশ নামক বাঁশ খেয়ে বসে আছে। এসব ফালতু জিনিস নিয়ে ফ্রেন্ডদের এতদিন পেঁচিয়ে আসলেও আজ নিজেই খেয়ে বসে আছে। ছেলেটা বাংলাদেশে থাকাকালীনও গায়ের বর্ণ উজ্জ্বল ছিল, আর এতদিন ইংল্যান্ডের হিমশীতল আবহাওয়ায় থেকে উজ্জ্বলতা যেন আরও বেড়ে গেছে। ভেতরের সাদা টি শার্ট আর উপরের নীল রঙের জ্যাকেট যেন সেটাকে আরও ফুটিয়ে তুলেছে। কালো জিন্সের সাথে কালো কনভার্স জুতা, জেল দিয়ে চুলগুলো সেট করে রাখাতে মুখে একটা গাম্ভীর্যতা ফুটে উঠেছে। তার সাথে যুক্ত হয়েছে গালের খোঁচা দাড়ি। নীলা কয়েকটা শুকনো ঢোক গেল। তার সাদা নীল কালো রং পছন্দ বলে কি ছেলেটাকে নিজের চোখে এত সুন্দর লাগছে, নাকি অন্য কিছু, সেটা নীলা বুঝতে পারছে না। সে যে এমন নির্লজ্জের মতো একটা ছেলেকে গিলে খাচ্ছে সেটাকে এই মুহূর্তে তার বিন্দুমাত্র নজরই নেই। নীলা যে এখন ধ্যানে বসেছে, সাদিদকে চোখ দিয়ে গিলে খাবার ধ্যানে। চাচু, তুমি এসব মূর্খ মেয়েদের সাথে কি করো, যে কিনা নিজের মাতৃভাষা বাংলার মাত্র 50টি বর্ণমালাও ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। চলে আসো বাবা, এসব খারাপ মেয়েদের আশেপাশে তোমাকে থাকতে হবে না, নতুবা সঙ্গদোষে মূর্খ হয়ে যাবে। কতটুকু বলেই সাদিদ নীলাকে এক প্রকার অদেখা করে হনহনিয়ে সাদমানকে নিয়ে সামনে এগিয়ে গেল। কৌশল বিনিময় দূরের কথা, দুজন পারলে একে অপরকে এখনই ছক্কা মেরে মাঠের বাহিরে ফেলে দিবে। সাদিদ দৃষ্টির বাইরে যেতেই নীলা এতক্ষণে নিজের করা নির্লজ্জতার জন্য নিজের গালে নিজেই দুটো থাপ্পড় বসালো। রাগের বশে একটু জোরে থাপ্পড় দিয়ে ফেলাতে এখন গালে হালকা জ্বলছে। নীলা সে জ্বলন্ত গালে হাত দিয়ে ঘষতে ঘষতে দাঁত কিরমির করে বলল, ছি নীলা, তোর উপর এই মুহূর্তে এক গাদা থুথু ফেলা উচিত। এই ছেলে, এই বেয়াদব ছেলে, অভদ্র অসভ্য শয়তান ছেলের উপর তুই ক্রাশ খাস? দুনিয়ায় কি খাবারের অভাব নাকি ছেলের অভাব? আর দেখলি কি অভদ্র, যার নাকি ন্যূনতম কমন সেন্স নেই, সে আসছে আমাকে শেখাতে। নেহাত নিজের বোনের শ্বশুর বাড়ি, নতুবা এখনই সাদিক নামের ওই অভদ্র ছেলেটাকে কৌশলাদি বিনিময় শিখিয়ে ঝাঁটা মেরে বাংলাদেশ থেকে বিদায় করতাম। ইউরোপীদের সাথে থাকতে থাকতে আদব কায়দা ভুলে গেছে, সালাম সম্মান বাদ দিয়ে তাদের থেকে চুমাচুমি শিখেছে। নীলা, লজ্জা থাকলে এখনই বমি কর, এই অসভ্য ক্রাশকে নিজের ভেতর থেকে উগলিয়ে ফেল। বলেই নীলা সাইডে গিয়ে
ওয়াক শুরু করলো। বমি হোক বা না হোক সে চেষ্টা তো করতেই হবে, দোষ কি? দরকার হলে হারপেক দিয়ে খাদ্যনালী পাকস্থলী সব কিছু ওয়াশ করে ফেলবে, তবু সেই অসভ্য পুরুষকে নিজের দেহ থেকে তাকে বের করতেই হবে, এমনটাই ধারণা তার। হরেক রকমের বাহারি খাবারে ডাইনিং টেবিলটা পরিপূর্ণ। নীলা তখন এত চেষ্টা করে বমি টমি করতে পারল না, তাই ভেতরে থাকা সাদিদ নামক ক্রাশটা তার পেটটু গলায় অনবরত দৌড়াদৌড়ি করছে। এমন একটা অবস্থায় এত খাবারের ঘ্রাণ নাকে আসতেই নীলার এবার সত্যি বমি পাচ্ছে। খাবারের গন্ধে বমি আটকে রাখতে পারলেও সবার সাদিদ ছেলেটার প্রতি এত আহ্লাদ আদিক্ষেতা দেখে বমি আটকে রাখা নীলার পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই নীলা দৌড়ে ডাইনিং রুমে থাকা বেসিনের সামনে গিয়ে দাঁড়িয়ে ঝুঁকে ওয়াক করা শুরু করে দিল। কিন্তু না, এবারও বমি বাবাজি তার সাথে বেইমানি করেছে। তার বিশ্বাসঘাতকতায় নীলার শরীর এখন রাগে প্রচণ্ড ভারী হয়ে আছে। বমি টমি করতে পারলে শরীরটা বোধহয় একটু হালকা হতো। নীলা অসহায় মুখ নিয়ে আবারও টেবিলে এসে বসলো। আর চোখে তাকাতেই বুঝতে পারলো সবাই এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল, কিন্তু কেউ একটু এগিয়ে না যাওয়াতে নীলার মনে কষ্টের বীজ বপন হচ্ছে। নীলার এমন মর্মাহত মুহূর্তের মধ্যেই নার্গিস খাতুন থমকিয়ে বলে উঠলেন, জ্ঞান বুদ্ধি কি সব বাসায় রেখে এসেছিস? খাবার সামনে নিয়ে কেউ এমনটা করে? এত কষ্ট করে ছেলেটা আসলো, তোর জন্য এই কাণ্ডের জন্য যদি খেতে না পারতো তাহলে কি হতো? বিন্দু মাত্র কমন সেন্স নেই। বলেই নার্গিস খাতুন অপরাধী কণ্ঠে সাদিদের উদ্দেশ্য করে বলে উঠল, বাবা তুমি কিছু মনে করো না, এই মেয়েটা না এমনই, তুমি বরং খাওয়ায় মনোযোগ দাও। সাদিদ এক পলক নীলার দিকে তাকিয়ে আবারও খাওয়াতে মনোযোগ দিল। অর্থ এমন যে তার এসব ফালতু জিনিসে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, বরং সে নীলার এমন কাণ্ডে বড্ড বিরক্ত। নীলার এমনিতে মায়ের কথা শুনে শরীর পুরে অঙ্গার হয়ে যাচ্ছে, তার মধ্যে সাদিদ আরেকটা গা জ্বালানো কথা বলে উঠল, ভাবিমণি একটু তেঁতুল চাটনি দাও তো, এসব কর্মকাণ্ডে আমারই বমি পাচ্ছে। সাদিদের বলতে দেরি, নিধির দিতে দেরি নেই। সাদিদের প্রতি সবার এত বেশি পরিমাণের আদর যত্নের নীলার কলিজা কিডনি সবকিছু জ্বলে যাচ্ছে। খাবে আর কি, কাটা চামচ দিয়ে মাংসের টুকরোকে সাদিদ কল্পনা করে কাটাকুটি করছে। আরিফ মাহমুদ খাওয়ার মাঝেই হঠাৎ সাদিদের উদ্দেশ্যে বলে উঠলেন, সাদিদ এখন তাহলে কি প্ল্যান করছো? বাবা ভাইকে হেল্প করবে নাকি ল্যাব? সাদিদ ওনার প্রশ্নে বিনয়ের হাসি ঠোঁটে ফুটিয়ে তুলল, তারপর হাসি মুখেই বলল, আঙ্কেল অফিসে না বসলে বাবা হয়তো আমাকে বাংলাদেশ থেকে বিদায়ই করে দেবে, তাই দুটাই সামলাতে হবে। তা নয়তো কি করব? এই বুড়ো বয়সও আমাকে অফিসে যেতে হয়। আমি কি সারা জীবন কাজ সামলিয়ে যাব? তোর ছেলে হিসেবে কি দায়িত্ব নেই? সাহেবটাও এবার চাপে পড়ে গেছে, সাদ্দামটাও তাকে ছাড়া কিছুই বোঝে না, তাই ওকেও তার সময় দিতে হয়। তাহলে তোর কি কর্তব্য নয় আমাদের কাজে একটু সাহায্য করা? আসলে বাবা। চুপ, আসলে নকলে তোর কাছেই রাখ। সেই কবে থেকেই বলছি দেশে আস, কিন্তু তুই কোনো কথাই শুনলি না। এতদিন পর তোর আমাদের কথা মনে হলো? বাবা প্লিজ ভুল বোঝো না, ক্ষমা করে দাও। এই একদম আমাকে নরম গলায় কথা বলে গলাতে আসবি না। তোর এই কর্মের জন্য রাগ করেও থাকতে পারি না। খুবই বজ্জাত হয়েছিস। বাবা মাকে নরম গলায় ইমোশনাল কথা বলে ব্ল্যাকমেল করিস। সাদিদ আর কিছু বলল না, শুধু নিঃশব্দে হাসল। উপস্থিত সবাইও ঠোঁট টিপে হাসছে, কেননা বাপ ছেলের যে এটা মধুর ঝগড়া, মান অভিমান, সেটা বুঝতে আর কারো অসুবিধা হচ্ছে না। সবার খাওয়ার পর্ব শেষ হতেই নিধি এনে ডেজার্ট পরিবেশন শুরু করলো। এখানেও সাদিদের নামের জব। আব্বু রসমালাইটা খা, আমি নিজে ফারুককে দিয়ে কুমিল্লার মাতৃ ভাণ্ডার থেকে আনিয়েছি। তুই না কিছুদিন আগে বলেছিলি রসমালাই খাওয়ার ইচ্ছা করছে। মা তুমি ওই কথা এখনো মনে রেখেছ? আমি তো এমনি বলেছিলাম। সে কি রে, তোর খেতে ইচ্ছা করেছে আর আমি কিনা ভুলে যাব? এই নিজের মাকে চিনিস? সরি সুইটহার্ট, ভুল হয়ে গেছে, এই তো খাচ্ছি। বলেই সাদিদ রসমালাই মুখে দিয়ে দিল। সবাই খাওয়ার পর্ব শেষ করে মিষ্টির পর্বে নামলেও নীলা এখন প্লেট সামনে নিয়ে বসে আছে। এসব দেখে তার আর কি খাবার মুখে যায়। শায়লা রহমানের আচমকা নীলার প্লেটে নজর আসতেই উনি বলে উঠলেন, কিরে মা, খাচ্ছিস না কেন? মামুনি ভালো লাগছে না, আমি বরং যাই, শরীরটা ভালো লাগছে না। এই মেয়েটা না কি যে শুরু করেছে, খাওয়া দাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছে। প্রতিদিন কিছু না কিছু নতুন করার চেষ্টা করি, কিন্তু তার ওই এক চামচের বাইরে যায়ই না। আম্মু চিন্তা করো না, এখন হয়তো খিদা নেই, আমি একটু পরে খাইয়ে দেব। তাদের কথা শেষ হতেই সাদিদ উঠে যেতে লাগলো। শায়লা রহমান তাড়াতাড়ি বলে উঠলেন, কিরে কোথায় যাস? মা আর খেতে পারবো না, অনেক খেয়েছি তো। মিষ্টিগুলো
খেলি না তো, অল্প একটু খা। আর পারবো না মা, পেটে একটুও জায়গা নেই, তুমি রেখে দিও, পরে খেয়ে নেব। সাদিদ মাকে বুঝিয়ে খাবার টেবিল থেকে উঠে গেল। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে গিয়ে দ্রুত ফোন হাতে নিল। হ্যাঁ, কই তুই? আচ্ছা, সব কাজ বাদ দিয়ে এখন আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। আমার কিছু জিনিস লাগবে, সেগুলো দিয়ে অর্ণব সহ দ্রুত আমার বাড়িতে আয়। লাথি দেবো সব জান টানের কথা বললে। তোর সব আজাইরা কাজ রেখে এখনই আয়, ওয়েট করছি। আর কি লাগবে না লাগবে সেগুলোর মেসেজ পাঠিয়েছে, ইনবক্স ভালো করে চেক করবি। মেসেজের বাইরে কোনো উল্টোপাল্টা কথা মুখ দিয়ে বার করলে কিন্তু মার খাবি বলে রাখলাম আমি। বলেই সাদিদ ফোন রাখলো। তারপর ফোনের গ্যালারি ওপেন করতেই সাদিদের মুখে হাসি ফুটে উঠল। খুব শব্দ করে সে ফোনের স্ক্রিনে চুমু দিল। ফোনটা বুকে চেপে ধরে নিজের মনে বলে উঠল, প্রাণ পাখি দেখেছ, বুকটা আমার কতটা ফাঁকা। কবে আসবে এখানে? কবে মাথাটা রাখবে? কবে তোমার মাথাটা বুকে শক্ত করে চেপে ধরবো? অনেকক্ষণ তো অপেক্ষা হলো, এবার আসো। আজ সহ্য হয় না পাখি, তোমার বিরহে বুকটা আমার খাঁ খাঁ করে। আসো না পাখি, একটাবার ছুঁয়ে দাও, অপেক্ষা করছি তো। নীলার পেটে ইঁদুর, বিড়াল, কুকুর সব একসাথে দৌড়াদৌড়ি করছে। এমনিতে খাবার নিয়ে ঝামেলা করলেও গতকাল থেকে এক প্রকার না খেয়ে আছে। সাদিদ আসছে আর তাদেরকেও এখানে আসতে হবে। একথা জেনেই নীলার খাবারের সাথে এমন নীরব অনশন চলছে। কিন্তু এখন মনে হচ্ছে পেটে অবস্থানরত ক্ষুধার্তরা তাকে শান্তিতে থাকতে দিবে না। নীলা পেটে হাত চেপে রুমে পায়চারি করছে। এমত অবস্থায় দরজা ঠেলে নিধি ভেতরে আসলো। নীলার এমন হাঁসফাঁস অবস্থা দেখে চিন্তিত হয়ে বলে উঠল, কি রে পিচ্ছু, মুখটা এমন লাগছে কেন? আর এমন পায়চারি বা করছিস কেন? বোনের সামনে কোনো ক্রমে এখন সত্য প্রকাশ করা যাবে না, নতুবা নার্গিস খাতুনের কানে গেলে খাবার না খেয়ে তেজ দেখাতে আবারও এক গাদা বকাঝোকা শুনতে হবে, যা নীলা এই মুহূর্তে একদমই চাচ্ছে না। তাই দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে উঠল, এমনি আপনি কিছু না, হাঁটাহাঁটি করতে ভালো লাগছিল তাই একটু পায়চারি করছিলাম। ও আচ্ছা, এবার তাড়াতাড়ি আমার সাথে নিচে আয়, তুই দেখলে খুশিতে পাগল হয়ে যাবি। তাহলে লাগবে না, যেই জিনিস দেখলে পাগল হয়ে যাব সেই জিনিস থেকে আমি 100 হাত দূরত্ব বজায় রাখতে চাই। আর একবার গিয়ে দেখ তো, তাহলে আর পাগল কি সব কিছুই হতে রাজি হবি। নীলা ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে নিধির দিকে তাকালো। এমনিতে তার মন মেজাজ পেট সব অবস্থা খারাপ, এর মধ্যে নিধির এমন নাটকীয়ভাবে কথা বলাটা নীলার মোটেই পছন্দ হচ্ছে না। নীলার এমন ভাবভঙ্গির মধ্যে নিধি তার হাত টেনে সিঁড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। বাড়ির সামনের গার্ডেনে ফুচকা চটপটির স্টল বসানো হয়েছে। ইতিমধ্যেই সবার হাতে ফুচকা চটপটির প্লেট দেখা যাচ্ছে। নীলার বাম হাতটা নিধির ধরে রাখা হাতটা থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে সে গার্ডেনের দিকে দৌড় লাগালো। ফুচকা স্টলের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, মামা, বেশি বেশি টক আর বেশি বেশি কাঁচা মরিচের ঝাল দিয়ে জলদি একটা ফুচকা দেন তো। ফুচকা তৈরি করে নীলার হাতে দিতে দেরি নেই, নীলার সেটা মুখে দিতে দেরি নেই। এত ক্ষুধা লেগেছিল যে গপাগপ 7টা ফুচকা খেয়ে সে পানি চাইল। মামা পানি। কিন্তু ফুচকাওয়ালা পানি দেওয়ার আগেই এক উজ্জ্বল শ্যাম বর্ণের যুবক এসে নীলার হাতে পানির বোতল এগিয়ে দিল। নীলা ঝালের চোটে তাড়াতাড়ি পানিটা খেয়ে ছেলেটার দিকে তাকালো। ইতস্তত বোধ কণ্ঠে বলে উঠল, সরি, আপনাকে চিনতে পারিনি। চিনবার কথাও না, কোনোদিন সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। এক কথায় বলতে পারো কে সৌভাগ্য অর্জনে বিঘ্ন ঘটিয়েছে। নীলা অবাক দৃষ্টিতে তার দিকে তাকাতেই অর্ণব এসে পরিস্থিতি সামনে নিল। দোস্ত, মুখটা এবার একটু বন্ধ রাখ, নয়তোবা এত পকপক করলে দপদপ খেতে হবে। মানে সেটা আবার কি খাবার? নীলা, তুমি এসব বুঝবে না, তানভীরের স্পেশাল খাবার এটা, খুবই টেস্টি, তাই একমাত্র সেই খায়। তানভীর অর্ণবের দিকে খ্যাপা দৃষ্টিতে তাকাতে সে ইশারাতে ডান পাশে দেখিয়ে দিল। তানভীরের মুখটা এবার ফাঁকা বেলুনের মতো চুপসে গেল, আর চোখে আবারও সেই দিকে একবার তাকিয়ে দ্রুত জায়গা ত্যাগ করল। নীলা এতক্ষণে বাদবাকি সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। সবাই তার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। এটা দেখে নীলা ফুচকার প্লেটটা রেখে চলে যাওয়া ধরতেই তানভীর প্রায় চেঁচিয়ে উঠল, আরে আরে কই যাও, তোমার জন্যই তো এই সব। নীলা এবার বিস্ফোরিত চোখে তানভীরের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। মানে তার জন্য? নীলার এমন অবাক দৃষ্টি দেখে তানভীর আর চোখে আবারও ডান পাশে তাকালো। তাকিয়ে একটা শুকনো ঢুক গিলে তাড়াতাড়ি বলে উঠল, না মানে তোমাদের জন্যই তো,
আমার ছোট বোন জিএসসি পরীক্ষাতে গোল্ডেন পেয়েছে, তাই খুশি হয়ে আমি সবাইকে ট্রিট দিচ্ছি। আমার বোনের ফুচকা অনেক প্রিয়, তাই মিষ্টি মুখের পরিবর্তে সবাইকে ফুচকা মুখ করাচ্ছি। বলেই তানভীর জোরপূর্বক একটা ক্যাবলা হাসি দিল। আর তার এখন জান বাঁচলেই হলো, নীলা যদি একবার কিছু আঁচ করে ফেলে তবে তাকে কেউ ক্যাচ ক্যাচ করে খেয়ে ফেলবে। তানভীরের এমন ভয়ার্ত অবস্থার মধ্যে নীলা শব্দ করে হেসে উঠল। তারপর হাসতে হাসতেই ফুচকাওয়ালাকে বলল, মামা আমাকে আরো 2টা ফুচকা দিন, ছোট বোনের গোল্ডেনের খুশিতে। আমার আরো 2টা স্পেশাল ফুচকা চাই। বলেই নীলা আবারও হাসি মুখে ফুচকা মুখে দিল। নীলা মন ভরে পেট ভরে ফুচকা খেয়েই যাচ্ছে, আর তার পাশেই একজন যাবতীয় সব কিছু বাদ দিয়ে কেবল তাকেই দেখে যাচ্ছে। চোখে তার মুগ্ধতার ছড়াছড়ি, ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। পূর্ব দিগন্তে সূর্য অস্ত যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। মৃদু হলদেটে আলো এবং শীতল বাতাসে চারপাশ মুখরিত। ছাদের পাটাতনে গোল হয়ে বসেছে সাদিদ, নীলা সহ বাড়িতে উপস্থিত যুব সমাজ। শায়লা রহমান এবং হাসিবুর রহমান ছেলে মেয়েদের আড্ডায় বিঘ্ন ঘটাতে চায়নি, তাই নিজেদের সম্মানিত স্থান বজায় রেখে রুমে গিয়ে বিশ্রাম করছে। নিধিও ইতিমধ্যে সার্ভেন্টদের দিয়ে গরম কফি আর মুচমুচে স্ন্যাক্সের ব্যবস্থা করিয়ে ফেলেছে। এক কথায় জম্পেশ একটা আড্ডাবাজির আয়োজন। আপনি বললাম তো বিরক্ত করিস না, তারপরেও ধরে বেঁধে নিয়ে আসলি। আমার সত্যি এখানে বসতে ভালো লাগছে না। আহা পিচ্ছু, আমরা সবাই এখানে আড্ডা দিব, আর তুই কি না একা একা রুমে বসে থাকবি? এটা কি মানা যায় বল? না মানার কি আছে, একজনের ভালো নাই লাগতে পারে, তাতে এত মাথা ব্যথার কি আছে? বোন, একটু বোঝার চেষ্টা কর। সাদিদ এতদিন পর এসেছে, তাই সবাই মিলে গল্প করব। আর তুই যদি এই মুহূর্তে রুমেতে বসে থাকিস, সবাই কিভাবে বল? এত ভাবাভাবি থাকলে জোর করে রাখলে কেন? আমি তো আম্মু আব্বুর সাথে যেতেই চেয়েছিলাম, যেতে দিলে না কেন? নিধি আর কিছু বলার মতো খুঁজে পেল না, কিন্তু সে সবচেয়ে বেশি অবাক হচ্ছে নীলার এমন রেগে যাওয়াতে। ছোট্ট একটা বিষয় নিয়ে এত ঝামেলা পাকানোর লোক তো নীলা নয়, কিন্তু আজকে কি হলো? অপরদিকে নীলা পারছে না রাগে নিজেকে সহ সবাইকে জ্বালিয়ে দিতে। যাকে নাকি 2 চোখে সহ্য করতে পারে না, তার জন্যই নাকি আড্ডায় জয়েন করবে। বন্ধুর এমন কথোপকথনের শেষে শাহেদ এসে সিঁড়িতে দাঁড়ানো। সাদমানকে কোলে নিয়েই বলে উঠল, কি হলো, তোমরা এমন স্ট্যাচু এখানে দাঁড়িয়ে আছো কেন? উপরে ওঠো, তারা যে বসে আছে। নীলার এমনিতে মন মেজাজ খুব খারাপ, তাই জিজুর সামনে বসে আর কথা বাড়ালো না, নতুবা কি থেকে কি বলে ফেলে। শাহেদ নিধি ছাদের দরজায় আসতেই সাদিদ সেদিকে তাকালো, কিন্তু পর মুহূর্তেই তার মুখটা চুপসে গেল। নিধিরা এসে সাদিদ, তানভীর, অর্ণবের সাথে জয়েন করল। সবাই টুকটাক গল্প করলেও সাদিদ এক দৃষ্টিতে পরন্ত বিকেলের দিকে তাকিয়ে আছে। না চাইতেও ভেতরটা তার পুড়ছে, কিন্তু কেন পুড়ছে? ভেতরে আঙুল লাগার সম্ভাবনা নেই, তবু কেন অনলের দহনে জ্বালার মতো তার ব্যথা অনুভব হচ্ছে। হঠাৎ করে সবার মাঝে একজনের আগমনে সাদিদ দ্রুত সেদিকে তাকালো, আর সাথে সাথেই তার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখাটা প্রসারিত হতে লাগলো। নীলা নিজের ফোনটা পাশে রাখলো। এটা আনবার জন্যই তখন আবারও রুমে যেতে হয়েছিল। রুমে গিয়ে মাথা ঠান্ডা রাখার জন্য পানি টানি দিয়ে এসেছে, অল্প একটু নবরত্নের ঠান্ডা তেলও দিয়েছে, যদি এই মহামূল্যবান নবরত্নের গুণে তার মাথাটা একটু ঠান্ডা থাকে। সবাই এটা সেটা নিয়ে কথা বলছে, আর বেশিরভাগ কথার অংশই সাদিদকে ঘিরে। তার এতদিন কেমন কেটেছে, সামনের প্রজেক্ট নিয়ে কেমন প্রস্তুতি, এসব নিয়েই চলছে আলোচনা, পর্যালোচনা, এক কথায় সাদিদময় আলোচনা। আর তাতে নীলার রাগের পরিমাণ যেন তিল তিল করে বেড়ে চলেছে। বোনের কথা ভেবে না পারছে উঠতে, আর না পারছে বসতে। মোট কথা সে এখন ফেসে গেছে, তাই শাহেদের উদ্দেশ্যে বলে উঠল, জিজু বাবুকে আমার কাছে দাও। সাদমান শাহেদের ভক্ত হলেও নীলার জন্য প্রাণ, তাই নীলার কথাটা শুনেই ছোট্ট হাত দুটো তার দিকে এগিয়ে দিল। নীলা তাকে কোলে দিয়েই গালে চুমু দিয়ে আদর করা শুরু করলো। সাদু তার নরম ঠোঁটগুলো নীলার গালে ছুঁয়ে দিল। নীলার জন্য এতক্ষণে মাথাটা ঠান্ডা হয়েছে। বোনপুকে আঁকড়ে ধরে এসে তার সাথে খুনসুটিতে মেতে উঠল। নীলার মেজাজ ভালো হলেও আরেকজনের মেজাজ তিরিক্ষি হয়ে যাচ্ছে, তাই না সহ্য করতে পেরে বিতৃষ্ণা সুরে বলল, হ্যাঁ রে ভাই, কিসব পানসে কথাবার্তা শুরু হয়েছে? হ্যাঁ, এতদিন পর সাদিককে সাথে পেলাম, কই একটু মজা মাস্তি করবো, সাদিদের কণ্ঠে কিছু গান শুনবো, তা না করে কি হচ্ছে এখানে? সংসদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুরু হয়েছে। দোস্ত, এটা তো একটা কাজের কথা বললি, নয়তো বা তোর মুখে এসব ভালো বাক্যের বড্ড অভাব। শালা, তুই আমারে ইনডাইরেক্টলি খারাপ কস। প্রথমত আমার কোনো বোন নেই, তাই শালা বা সম্বন্ধে হবার চান্স নাই। দ্বিতীয়ত তোকে খারাপ বলতে আমার ইনডাইরেক্ট আসনে যেতে হবে না।
তোকে আমি ডাইরেক্টলি খারাপ বলছি, আর এটা বলছি তোর মুখের ভাষা বড্ড জঘন্য। একটা লাথি দিয়ে ছাদ থেকে ফালাই দিব। আমারে খারাপ কস? তুই খারাপ, তোর প্রিয় ন্যাকামিও খারাপ। তানভীর মায়ের খাস না, আমার প্রিয়কে নিয়ে বাজে কথা বললে আমি তোকে ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, আমি মনে হয় তোমাকে প্রিয় লক্ষ্মী দেবীর মতো পূজা করব, তোকে আমি মা কালীর উদ্দেশ্যে বলিদান দেব। এই তোরা থামবি? আমার ছোট্ট বাচ্চাটা এত ঝগড়া করে না যতটা না তোরা করছিস, আর একটা কথা বললে দুইটাকে তুলে ফেলে দিব। শাহেদের ধমকে দুজন এখন কিছুটা নিভল, কিন্তু মনে মনে দুজনই একে অপরের পিন্ডি চটকাচ্ছে। নীলার অবশ্য এসবে খেয়াল নেই, সে কেবল সাদমানের ছোট্ট হাতগুলো নিয়ে খেলা করছে আর তার পেটে পিঠে সুরসুরি দিয়ে দুষ্টামি করছে। সবাই অর্ণব তানভীরের কথায় মনোযোগ দিলেও দলের জন্য একজনের মনও সেদিকে নেই। সে যে কেবল মুগ্ধ দৃষ্টিতে সৌন্দর্য অবলোকন করছে, এত দেখেও যেন চোখের তৃপ্তি হয় না, আরও দেখতে ইচ্ছে করে। হঠাৎ শাহেদের ধাক্কায় সাদিদের ধ্যান ভাঙল। সে শাহেদের দিকে প্রশ্নবোধক অর্থে তাকাতেই শাহেদ ঠোঁট বাঁকিয়ে হাসল। সাদিদের হঠাৎ করে খানিকটা লজ্জা লেগে গেল, তাই মুখ অন্যদিকে ঘুরিয়ে সে মাথা চুলকাল। পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে নিধি এবার বলে উঠল, হ্যাঁ সাদিদ, তোমার ভাইয়া থেকে তোমার গানের গলার অনেক প্রশংসা শুনেছি, আজ কিন্তু বাস্তবে শুনতে চাই। আমরা বেশি বলি? হোক তাহলে চ্যালেঞ্জ, দেখি কি কতটুকু বাড়িয়ে বলছে। শাহেদের ব্যঙ্গাত্মক স্বরে সাদিদ নিঃশব্দে মৃদু হাসল। তার প্রশংসা শুনতে ভালো লাগে না, তারপরও সবাই তার গুণকীর্তন গেয়েই যায়। সাদিদ হাসি মুখেই পাশে এনে রাখা গিটারটা নিজের হাতে নিতেই নীলা আচমকা বলে উঠল, জিজু, আমার না মাথা ধরেছে, আর থাকতে পারছি না, তোমরা আড্ডা দাও, আমি বরং নিচে যাই। নীলার কথাটা সাদিদের কানে যেতেই তার মুখের এতক্ষণের হাসিটা মুছে গেল, চোখগুলো যেন জলহীন মরুভূমি হলো। সাদিদ গিটারটা আবারও জায়গায় রেখে দিল। মুহূর্তে ঘটে যাওয়া এই পরিস্থিতিটা আর কেউ বুঝতে পারুক বা না পারুক, কিন্তু শাহেদের নজর এড়ায়নি। তাই শাহেদ বেশ দুষ্টামি স্বরে বলে উঠল, আরে শালিকা সাহেবা, 2 মিনিট বসো, আমার ভাইয়ের গান শুনলে এমনিতে তোমার মাথা ব্যথা সেরে যাবে, না শানলে তোমার জিজুর এই বোচান একটা কেটে আরো বোচা করে দিও। বলেই শাহেদ নিজের কথাতেই হাসতে লাগলো। ছোট্ট সাদমান বাবার হাসি দেখে খিলখিল করে হাসল। নিধি ও প্রিয় মানুষগুলোর মুখে হাসির রেখা দেখে নিজেও হাসল। সুন্দর একটা ভালোবাসাময় পরিবার যেন একই ছন্দে হেসে যাচ্ছে। নীলা এই হাসি মুখগুলো দেখে আর না করতে পারল না, তাই আবারও নিজের জায়গায় বসে গেল। কিরে, তুই রেস্টাস হয়ে বসে আছিস কেন? গান শুরু কর। ভাইয়া তোমরাও তো ভালো গান করো, আজকে বরং তোমরা গান করো, আমি শ্রোতা হয়ে শুনি। অসম্ভব, তোর শত্রুতা হবার চক্করে আমি নিজের নাক খোয়াতে পারবো না। নিজের শালিকাকে বড় গলায় বলেছি, এখন আপন ভাই হয়ে ভাইয়ের মান সম্মানের সিন লাগাস না, জলদি গান শুরু কর। শাহেদ সহ উপস্থিত সবার পীড়াপিড়িতে সাদিদকে আবারও গিটার হাতে নিতে হলো, কিন্তু তার যে আজ কণ্ঠ বসে গেছে, এই গলায় সুর আসবে কি করে? এতদিন দূরত্ব ছিল বিধায় অবহেলাগুলো কেবল উপলব্ধি করেছে, কিন্তু আজ সামনে থেকে সচক্ষে সেগুলো দেখে কষ্টগুলো তার সহ্য শক্তি বাইরে চলে গেছে। কিন্তু গোমোট অনুভূতি ভেতরটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। সাদিদের চোখগুলো ইতিমধ্যেই হালকা লাল বর্ণ ধারণ করেছে, কণ্ঠনালীটা কেঁপে উঠছে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখা নীলার মুখের দিকে তাকিয়ে গিটারের তালে সুর তুলল, এই রাস্তাগুলো লাগে বড় অচেনা, আকাশটার সাথে নেই জানা শোনা, এই রাস্তাগুলো লাগে বড় অচেনা, আকাশটার সাথে নেই জানা শোনা, আমি তোর প্রেমেতে অন্ধ, ছিল চোখ কান সব বন্ধ, থেমে গেছে জীবনে লেনা দেনা, সেই পুরনো রাস্তাটায় আজ একা হেঁটে যায়, অচেনা হিসেবে বনিব না, এখন এমনি করে ভালো কেমনি করে বাসি অন্য কোনো পাখিকে, তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেতি আমাকে। নীলা চমকিত দৃষ্টিতে সাদিদের দিকে তাকালো। সাদিদ লাল হয়ে যাওয়া চোখগুলো নিয়ে নীলার দিকেই তাকিয়ে আছে। সাদিদের এমন চোখ দেখে নীলার যেন বুকটা কেঁপে উঠল।
সাদিদের করুণ কণ্ঠস্বরটা তাকে যেন আরও পীড়া দিচ্ছে। বুকের বাঁ পাশটাতে অসহ্য চিনচিনে একটা ব্যথা হচ্ছে। নীলার যেন এই পীড়া সহ্যের বাইরে, কোনোভাবেই সে নিজেকে ঠিক রাখতে পারছে না। তাই সবার অগোচরে নিজের হাত নিজে খামচে ধরে বিষ দিয়ে বিষ ক্ষয় করতে যাচ্ছে। সাদিদ গান শেষ করেই নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলল, নতুবা সবার সামনে লুকিয়ে রাখা অনুভূতিগুলো সামনে চলে আসার সম্ভাবনা আছে। সবাই খুশি হয়ে হাততালি দিয়ে আনন্দ ভালো লাগা প্রকাশ করছে। শাহেদ নীলার সামনে ভাব নিয়ে নিজের ভাইয়ের গুণ কীর্তন করে যাচ্ছে, কিন্তু নীলা এক মুহূর্তের জন্যেও অন্যদিকে তাকাতে পারেনি। সে কেবল এক দৃষ্টিতে সাদিদকেই দেখছে। নীলা স্পষ্ট সাদিদের চোখে আটকে রাখা অশ্রুজল দেখেছে, কিন্তু কেন? নীলা সেটাই বুঝতে পারছে না। তাই সে এক দৃষ্টিতে সাদিদের দিকেই তাকিয়ে আছে। অবাক বিস্ময় ভরা এক জোড়া চোখে সে সাদিদকেই দেখে যাচ্ছে, কিন্তু সে চোখ খুলছে না। কখন খুলবে? নীলা যে তাকে হাতে নাতে ধরতে চায়। কেন তার চোখে এই অশ্রুর জল? নীলা সেটা জানতে চায়। কোনো অধিকার না থাকা সত্ত্বেও নীলা অধিকার খাটিয়ে এই সত্যতা যাচাই করতে চায়। নীলাকে সম্পূর্ণ নিরাশ করে দিয়ে সাদিদ চোখ জোড়া লুকিয়ে উঠে দাঁড়ালো। শুধু পেছনে ফিরে কণ্ঠস্বর চেপে রেখে বলে গেল তাকে, ভাইয়া ইম্পর্টেন্ট একটা কল অ্যাটেন্ড করতে হবে, তাই রুমে যাচ্ছি, তোমরা থাকো। সাদিদ আর এক মুহূর্ত অপেক্ষা করল না, সবার দৃষ্টির বাইরে চলে গেল। সবাই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েই আবারও নিজেদের আলোচনায় বসে গেল, কিন্তু নীলা পারছে না। সে এখনও সাদিদের গমন পথের দিকে তাকিয়ে আছে আর বুকে অনুভব করছে চিনচিনে এক সূক্ষ্ম ব্যথা। নীলার মন কেন বারবার এটাই বলছে যে সাদিদ নিজের অব্যক্ত কথাগুলো ছন্দের তালে তার জন্য তুলে দিয়েছে। কিসের প্রাচীর? সাদিদ তাকে কোন প্রাচীর ভেঙে দেবার কথা বলছে? নীলার কাছে সবকিছু যেন ধোঁয়াশা মনে হচ্ছে। সাদিদকে তার কাছে আস্ত এক রহস্যময় মায়াজাল মনে হচ্ছে। মধ্যরাতের অর্ধচন্দ্রের স্নিগ্ধ আলোতে চিলেকোঠার দেয়ালে ঠেস দিয়ে বসে আছে সাদিদ। সন্ধ্যার পর থেকে ঘন্টার পর ঘন্টা সে বাহিরে কাটিয়ে দিয়েছে। যেখানে দু চোখ গিয়েছে সেদিকেই গিয়েছে। সবাই চিন্তিত হয়ে বারবার ফোন দিতে পারে, তাই আগেই শাহেদকে মেসেজে ইনফর্ম করে দিয়েছে। তাই সবাই চিন্তামুক্ত, কাজে ব্যস্ত আছে, বিধায় কেউ আর তাকে বিরক্ত করেনি। কিন্তু পরে আবার সাদিদ নিজেই ফোন বন্ধ করে দিয়েছিল। সে একটু একা থাকতে চায়। বুকের জমিয়ে রাখা কষ্টগুলো তাকে শ্বাস নিতে দিচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে তার। তাই এই একাকিত্বকে সঙ্গী করে খানিকটা পথ চলা। মাত্রই সে বাড়িতে এসেছে। গেটে দারোয়ানকে ভালোভাবে বুঝিয়ে কাউকে না জানতে দিয়েই রুমে ফিরেছে। রুমে এসেও তার যেন শান্তি নাই, দম বন্ধ লাগছিল, তাই চিলে কোঠায় চলে এসেছে। হাতে তার জ্বলন্ত একটা সিগারেট। আসার সময় বাহির থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে এসেছে। সিগারেট খাওয়া তার স্বভাবে নেই, কিন্তু আজ ইচ্ছে করছে। যদি এই ধোঁয়ায় সবার কষ্ট ঘুচে যেতে পারে, তবে তার কেন নয়? তাই কষ্টমোচনের জন্য নিকোটিনের ধোঁয়াকে সাময়িক সঙ্গী বানাতে তার ইচ্ছে করছে। কিন্তু অভ্যাস না থাকায় প্রথম টানেই কাশতে শুরু করল। ভেতর মনে হচ্ছে আগুনে জ্বলে যাচ্ছে। তারপরও সাদিদ থামতে চাইল না। এই সাময়িক কষ্ট তার ভেতরে বহমান কষ্টের তুলনায় কিছুই নয়। যখনই সে সিগারেটে দ্বিতীয় টান দিতে যাবে, তখনই হুট করে কেউ এসে তার ঠোঁট থেকে সিগারেটটা নিয়ে নিল। সাদিদ অবাক চোখে উপরে তাকাতেই নীলাকে রাগী চোখে তাকিয়ে থাকতে দেখল। তুমি আর কাকে আশা করেছিলেন? এত রাতে ছাদে কি করো? সেটা আপনার না জানলেও হবে। এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার না, এমনিতে এসছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এসে খারাপ হলো না, নতুবা এমন রূপ কিভাবে দেখতাম। সাদিদ মলিন হাসল, কিন্তু কোনো প্রতিউত্তর করল না। নীলাই আবার বলল, সিগারেট খান কেন? অধিকার দেখাচ্ছ কেন? নীলার এতক্ষণের অধিকার বোধের পাল্লাটা এবার খানিকটা নিভে আসলো। তারপরেও সাদিদকে নিজের ইতস্তত বোধ বুঝতে না দিয়ে কাঠখোট্টা গলায় বলল, অধিকার না, এটা ভালো জিনিস না, তাই প্রশ্ন করেছি। এখন বলেন সিগারেট কেন খান? কখনো খাইনি, আজই প্রথম টান দিয়েছিলাম। কেন? আজ নতুন কি হলো যে সিগারেট খেয়ে উৎসব পালন করছেন? নীলার এমন আচরণে সাদিদের এবার হাসি পেল। হুট করেই যেন বুকের সব কষ্টগুলো উধাও হলো। মনের আকাশে হাজারো প্রজাপতির মেলা বসল। মনে যেন আবারও বাসা বাঁধল ভালোবাসাময় এক সুখ স্মৃতি। নীলার সামান্য অধিকার বোধ তাকে কতটা তৃপ্তি দিচ্ছে, কতটা সুখ তার অনুভব হচ্ছে। সামনে দাঁড়ানো এই অবুঝ মেয়েটা যদি সেটা আন্দাজ করতে পারত। সাদিদ মুখে মৃদু হাসি নিয়ে এবার উঠে দাঁড়ালো। সাদিদ উঠে দাঁড়াতেই নীলা 2 কদম পিছিয়ে গেল।
এতক্ষণ সাদিদের হাতে সিগারেট দেখে রাগে ফটর ফটর করলে এখন সাদিদকে এগিয়ে আসতে দেখে ভয়ে তার শরীর কাঁপছে। সাদিদ এগিয়ে এসে নীলার মুখোমুখি দাঁড়ালো। নীলার কাঁচুমাচু করে রাখা মুখের দিকে তাকিয়ে তার আড়ালে সে নিঃশব্দে মৃদু হাসল। তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি সিগারেট বা অন্য কিছু খাই, তাতে তোমার কি? তুমি এত অধিকার বোধ কেন দেখাচ্ছ বলো তো? সাদিদের এমন গম্ভীর কণ্ঠে নীলার চোখ মুহূর্তেই ছলছল করে উঠল। সে নিজেও বুঝতে পারছে না তার এই অধিকার বোধের কারণ। সে ইচ্ছে করেও করছে না, কেন যেন অদৃশ্য কিছু নীলাকে এসব করতে বাধ্য করছে। নীলা শুধু এইটুকু বুঝতে পারছে সাদিদের ক্ষতি হবে, এমন কিছু সে সহ্য করতে পারবে না। কিন্তু কেন পারবে না? কেন এমন হচ্ছে? সে তো সাদিদকে ঘৃণা করে। পৃথিবীতে যদি নীলা কাউকে সবচেয়ে বেশি অপছন্দ করে আর না ভাবে সাদিদ, তাহলে সে কেন তার ক্ষতি দেখতে পারছে না? নীলা মাথা নিচু করে অনবরত নখ খুঁটে যাচ্ছে। সাদিদকে দেওয়ার মতো প্রশ্নের উত্তর নীলার কাছে নেই। সাদিদ নীলার ভাবনার মধ্যেই তার দিকে আরেকটু এগিয়ে আসলো। তার কপালে পড়ে থাকা চুলগুলোর উপর সাদিদ হালকা ফোঁ দিতেই নীলা কেঁপে উঠল। আর সাদিদকে নিজের এত কাছে এগিয়ে আসতে দেখে চোখ জোড়া বড় বড় করে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না, কেননা ছাদের রেলিংয়ে তার পিঠ ঠেকে গেছে। সাদিদ নীলার মুখভঙ্গির দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে উঠল, অতীতের স্মৃতি মুছে ফেলা যায় না? নীলার এতক্ষণের ভয়ার্ত চেহারাটা নিমিষেই গায়েব হয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল একরাশ রাগ, ক্ষোভ, ঘৃণার বহিঃপ্রকাশ। নীলা ধাক্কা মেরে সাদিদকে নিজের কাছ থেকে দূরে সরালো। তারপর দাঁতে দাঁত চেপে রাগী স্বরে বলল, কোন মুখে এই কথা বলেন? মুছে ফেলা কি এতই সোজা? আপনি কি আমার জন্য সেই পত্র রেখেছিলেন ছোট্ট একটা মেয়ের সাথে? নীলা আর নিজেকে সামলে রাখতে পারল না, মুখ চেপে কান্না আটকাতে চাইল। সাদিদ এতক্ষণের সবকিছু ভুলে নীলার কাছে এগিয়ে আসলো। নীলাকে কোনো কিছু বুঝতে না দিয়েই হাতে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে আসলো। সাদিদ শক্ত করে নীলার মাথাটা নিজের বুকে চেপে ধরল। নীলার কান্না মুহূর্তেই থেমে গেল, কিন্তু শরীর তার ভীষণভাবে কাঁপছে। সাদিদের বুকের টিপ টিপ আওয়াজটা নীলা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে সাদিদের বুক থেকে সরে আসতে চাইছে, কিন্তু তার হাত পা পুরো অসাড় হয়ে গেছে, বিন্দু মাত্র নড়চড় করতে পারছে না। সাদিদ নীলাকে বুকে চেপে রেখেই বলল, আমি জানি তোমার জন্য ঘটনাটা ভুলে যাওয়া এতটা সোজা নয়। তোমার বয়স তখন নিতান্তই কম ছিল। এই বয়সের মেয়েরা এমন কিছু সহজে নিতে পারবে না। কিন্তু কিন্তু চেষ্টা করতে দোষটা কোথায়? কেন অযথা নিজের মনে রাগটা পুষে রেখে নিজেকে কষ্ট দিচ্ছ? নীলা আবারও সাদিদকে জোরে ধাক্কা দিল। আঙুল উঁচিয়ে ধমকের সুরে বলল, খবরদার আমার কাছে আসার চেষ্টা করেছেন তো? তখন ছোট ছিলাম বলে কাউকে কিছু বলতে পারিনি। এখন আপনাকে ছাড় দিব না, একদম আমার কাছাকাছি আসবেন না। কেন? কাছে আসলে কি হবে? সাদিদের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে নীলা হতবিহবল হয়ে গেল। মাত্রই না সাদিদ ধরা গলায় কথা বলছিল, হঠাৎ এত পরিবর্তন কিভাবে? নীলার অবাক চাহনির মধ্যেই সাদিদ ঠোঁট কামড়ে নীলার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলার একদম কাছে এসে সে তাকে রেলিংয়ের সাথে চেপে ধরে বাঁকা হেসেই বলল, কাছে আসলে কি হবে? নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না? আমাদের মিশে যাবে? সেদিন যেটা অপূর্ণ ছিল এখন সেটা পূর্ণ হবে। সাদিদের কণ্ঠে এমন গা ছমছমে কথা শুনে নীলার ভয়ে অবস্থা গায়ের। খেপা বাঘিনী থেকে সে যেন এখন মিনি বিড়ালের মতো চুপসে গেছে। নীলার দৃষ্টি এলোমেলো দেখে সাদিদ হেসে দিয়ে পিছিয়ে আসলো। নীলা উল্টো ঘুরে লম্বা করে বার কয়েক শ্বাস টানল। দমটা যেন তার গলায় এসে আটকে গিয়েছিল। সাদিদ এবার খুব স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, নিচে যাও, রাত অনেক হয়েছে। নীলা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ছাড়া পেয়ে ছাদ থেকে নামার জন্য সামনে বড় বড় পা ফেলল, কিন্তু সিঁড়ির কাছে গিয়ে আবারও থেমে গেল। এত সব ঘটে গেল যে নীলার আসল কাজই বাকি রয়ে গেল। এটা না জানতে পারলে যে নীলা কিছুতেই শান্তি পাবে না, তাই এত রাত অবধি জেগে থেকে সাদিদের জন্য অপেক্ষা করছে। সাদিদ তখন ওইভাবে চলে যাওয়ার পর নীলা আর স্থির থাকতে পারেনি। তার পুরোপুরি পাগল হয়ে যাবার অবস্থা। না পেরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল সাদিদের মুখোমুখি হবার। বুকে সাহস সঞ্চয় করে তার রুম অবধি গিয়েছিল, কিন্তু নীলা হতাশ হয়েছে। এরপর থেকে রুম, বসার ঘর, সাদিদের রুমের সামনে হাঁটাহাঁটি করেছে, কিন্তু সাদিদের কোনো খোঁজ খবর নেই। ডিনারের টাইমেও তাকে না পেয়ে নীলার মেজাজটাই খারাপ হয়ে যায়। এত অস্থিরতা নিয়ে কি থাকা যায়? এই লোকটা বোধহয় জন্মই নিয়েছে নীলাকে অস্থিরতায় মেরে ফেলার জন্য।
পুরোটা কৈশোর নীলা এই অস্থিরতায় কাটিয়েছে। এখনও কি ছেলেটা তাকে শান্তি দিবে না? নীলা এসব আর কত সহ্য করবে? নীলা পেছনে ফিরে দাঁড়ালো, বুকটা তার আবারও ধক করে উঠল। সাদিদ এখনও নীলার দিকেই তাকিয়ে আছে। তার দৃষ্টি এমন ঘোলাটে কেন? দুজনেই একে অপরের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু কারো মুখে কোনো শব্দ নেই। তাদের শব্দহীন অব্যক্ত কথাগুলো যেন মধ্যরাতটাকে আরও ছমছমে করে দিয়েছে। নীলা নিজের জামা খামচে ধরে সাহস নিয়ে কয়েক কদম এগিয়ে আসলো। সাদিদের দিকে না তাকিয়েই মাথা নিচু করে ইতস্তত বোধ কণ্ঠে বলল, আপনি তখন কান্না কেন করছিলেন? কান্না? আর আমি আপনার চোখে পানি দেখেছি। গাল বেয়ে পড়তে দেখেছ? সেটা দেখিনি, কিন্তু আপনার আটকে রাখা অশ্রু জলগুলো আমার চোখের আড়াল হয়নি। আমি বুঝতে পেরেছি। তাই তুমি আমার চোখের ভাষা আদৌ বোঝো? নীলা এবার মাথা তুলে চমকিত দৃষ্টিতে সাদিদের দিকে তাকালো। সে এতক্ষণ কি করছিল ভাবতেই নিজের ওপরই তার বিরক্তি আসছে। ইদানিং এই ছেলেটার জন্য নীলার সব কিছু ওলটপালট হয়ে যায়। ভেবে রাখা কোনো কাজও নীলা ঠিকভাবে করতে পারে না। কিন্তু সাদিদের দৃষ্টি গভীর। সে এক দৃষ্টিতে নীলার মুখ পানেই চেয়ে আছে। নীলা কথার উত্তর না দিতে পেরে এক পা করে পিছিয়ে যেতে লাগলো। সাদিদ আচমকা তাকে ডেকে উঠল, নীলাঞ্জনা। নীলার পা জোড়া থেমে গেল, সাথে সাথে নীলাও। সাদিদ তাকে এই প্রথম নাম সম্বোধন করেছে। বিগত এতগুলো বছরে সাদিদের থেকে সে একবারও এই ডাকটা শোনেনি। আজই প্রথম, আর আজই নীলা এর ওজন নিতে পারছে না। নীলার শ্বাস ক্রমশ ঘন হয়ে আসছে। সাদিদ এগিয়ে এসে নীলার পেছনে দাঁড়ালো। নীলা না ফিরেই বুঝতে পারছে সাদিদ তার খুব কাছে। সাদিদের সংস্পর্শে এসে নীলার শরীর আবারও মৃদু কাঁপছে। সামনে এগিয়ে যাবারও পর্যাপ্ত শক্তি পাচ্ছে না। সাদিদ নীলার কম্পনরত শরীরের দিকে তাকিয়ে নিঃশব্দে মৃদু হাসল। তারপর বলল, যেসব অতীত কষ্ট দেয় সেসব অতীত মনে রেখে কি লাভ বলো তো? সাদিদ থামল। তার জন্য বলা যতটা সহজ, নীলার পক্ষে ভুলে যাওয়াটা ততটা সহজ নয়। সাদিদ নিজেও সেটা বুঝতে পারে। তাই তো নীলাকে জোর করতে পারে না, ভালোবাসার অধিকার খাটাতে পারে না। সাদিদ আবারও অপরাধী কণ্ঠে বলে উঠল, প্লিজ ভুলে যাও না একবার, ক্ষমা করো একবার। নিজের ভুলের জন্য অনুতপ্ত আমি। নিজের করা ভুল শুধরিয়ে নেওয়ার একটাবার সুযোগ দাও। নীলা যেন আরও তেতে উঠল। মুখ না ফিরিয়েই বলে উঠল, কখনো না। আপনি আমাকে খুব কষ্ট দিয়েছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি আপনাকে ঘৃণা করি। সত্যি করো? মন থেকে করো? বুকে কষ্ট হচ্ছে না এই কথাগুলো বলতে? নীলা থমকে গেল। তার সত্যি বুকে চিনচিনে ব্যথা অনুভব করছে, কিন্তু সাদিদ সেটা জানলো কি করে? নীলার শরীরের ব্যথা সে কিভাবে বুঝতে পারল? নীলার কণ্ঠস্বর কাঁপছে। সে কাঁপা গলায় বলার চেষ্টা করল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না। বলেই নীলা দৌড়ে ছাদ থেকে নিচে নেমে গেল। আর একটু সাদিদের কাছে থাকলে তার হয়তো শ্বাসকষ্টই শুরু হয়ে যেত। নীলা দৃষ্টির বাইরে যেতেই সাদিদ হেসে ফেলল, যেন সে খুব মজা পেয়েছে। সাদিদ নীলার গমন পথের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি নিয়েই বলল, প্রাণ পাখি তুমি এখনো বড্ড অবুঝ, কিন্তু আমি হচ্ছে হার মানব না, বরং তোমাকে হার মানতে হবে। আমি তোমাকে হারিয়েই ছাড়বো, আর কষ্ট পেতে দেব না। এখন যে কষ্ট দূর করার সময় নেই, এখন আর কোনো বাধা নেই। তাই আমি পাখি তোমাকে যে এবার যে ছাড়তেই হবে, আমার ভালোবাসা গ্রহণ করতেই হবে। আমার প্রবল ভালোবাসা এবার তোমার রাগ, ক্ষোভ, কষ্ট সব ভুলিয়ে দেব। আমার ভালোবাসার খাঁচায় ধরা দেবার সময় হয়েছে পাখি, এইবার তো আর ছাড়ছি না। আপন মনে বলেই সাদিদ আবারও হাসল। তারপর নিজেও নিচে যাবার জন্য পা বাড়ালো। এখন যে আর কষ্ট নেই। পাখিটাকে বুকে নিয়ে তার সমস্ত কষ্ট যেন নিঃশেষ হয়ে গেছে। সুখের আনন্দে তার বুকটা ভরে উঠেছে। গায়ে হলুদের আয়োজনে বাড়ির প্রতিটি সদস্য ব্যস্ত। কারো দম ফেলবার বিন্দুমাত্র অবসর নেই। অথচ বাড়ির একজন দিব্যি টইটাই করছে। করবে নাই বা কেন? সদ্য ক্লাস 8-এর গণ্ডি পেরিয়ে 9-এ পদার্পণ করা কোনো মেয়ে বড়দের সাথে কাজে হাত লাগাতে চাইবে না। আর সেটাও যদি নীলার মতো চঞ্চল কিশোরী হয়, তাহলে যে কথাই নেই। এই মেয়ে এত দৌড়াদৌড়ি করে না, ব্যথা পাবি তো। আরে ছোট ফুপি, পারবো না। স্কুলে এমন বহু দৌড়াদৌড়ি করি। আচ্ছা স্কুলে করিস, এখন একটু স্থির হয়ে বস। ছেলের বাড়ি থেকে এখনই লোকজন চলে আসবে। সত্যি?
কখন আমার যে আর তর্স হয়েছে না, সব কটাকে রঙের ভূত বানাবো। এই একদম না, সবগুলো ছাল তুলে ফেলবো এমন কিছু করলে। নীলা ছোট ফুপির কথায় কুটিল হাসল, তারপর বিনা বাক্যে তার দলের কাছে এগিয়ে গেল। শান্ত, কয় প্যাকেট এনেছিস? আপনি, মা টাকা দেয়নি, বাবার পকেট থেকেই চুরি করেছে, যা পেয়েছে সবগুলো দিয়েই নিয়ে এসেছি। এই না হলে আমার বেস্টি। শান্ত, বালতিমগ রেডি? দোস্ত, বাড়ির সব জগশুদ্ধ হাজির। বলেই সে হাসল। নীলা, বৃষ্টি সহ বাকি উঠতি বয়সী সব মেয়েগুলোই হাসছে। আজ যে বিয়ে বাড়ি রঙের বাড়ি হয়ে যাবে এটা তারা নিশ্চিত করেছে, আর এই জন্যই তাদের এত উল্লাস। বরপক্ষের গাড়ি প্যান্ডেলের সামনে আসতেই তানভীর ফিচেল গলায় বলল, বন্ধু, শাহেদ ভাইয়ের শালি টালি আছে নাকি রে? সাদিদ হাসল। সে জানে তার বন্ধু কোন উদ্দেশ্যে এমনটা বলে যাচ্ছে। সে গাড়ি থেকে নামতে নামতে স্বাভাবিক গলায় বলল, থাকলেও তোর লেভেলের না। শুনেছিলাম পিছিয়ে একটা শালিকা নাকি আছে, ক্লাস 8-9 হবে হয়তো। মুডটাই নষ্ট হয়ে গেল। বলেই তানভীর হতাশার একটা নিঃশ্বাস ফেলল। তারপর একটু পরেই দ্বিগুণ উৎসাহে বলে উঠল, সমস্যা নেই ভাই, আজকালকার মেয়েদের গঠন বেশ উন্নত, কয়েকদিন সময় দিলেই পুরো যুবতী বনে যাবে। বলেই তানভীর ঠোঁট বাঁকিয়ে দুষ্ট হাসল। সাদিদ জোরে তানভীরের পিঠে চাপড় লাগিয়ে বলে উঠল, তুই আর শোধরালি না, এই বয়সেই তোর এত মেয়ে লাগে? দোস্ত, তোমরা বুঝবা কি? তোমরা যে সাধু সন্ন্যাসী, আর সাধুরা এসব অমৃতের স্বাদ বোঝে না। কয়েকদিন যেমন লাগাতার কাচ্চি ভালো লাগে না, মেয়েরাও হচ্ছে সেই রকমই। উল্টিয়ে পাল্টিয়ে চিকেন কাচ্চির মজা নেওয়া লাগে, হেভি টেস্ট। বলেই তানভীর আবারও হাসল। কিন্তু এবার সাদিদের সত্যি বিরক্ত লাগছে। তানভীর সব দিক দিয়েই ভালো, শুধু তার এই মেয়ে বিষয়ক বদ অভ্যাসটা সাদিদের অসহ্য লাগে। বহুত বলেও লাভ হয়নি, তাই সে কিছুই বলল না। বাকি সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ তানভীরের লুতুপুতু মার্কা গার্লফ্রেন্ডের কল আসতেই সে তাদের থেকে পেছনে পড়ে গেল। সাদিদরা সবাই গেট পেরিয়ে অ্যাপার্টমেন্টের ভেতরে আসতেই তাদের উপর হরেক রঙের বহর পড়ল। সবার গায়ের বাসন্তী সবুজের পাঞ্জাবিগুলো ভিন্ন ভিন্ন রঙে ছেয়ে গেল। সাদিদ সহ সবাই কেবল চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকাতে লাগলো। বিষয়টা তাদের মাথার উপর দিয়ে গেছে। হঠাৎ এক ঝাঁক তরুণীর আগমনে তাদের চমকে ভাটা পড়ে। রঙের বাড়িতে শুভেচ্ছা ব্যান সাহেব। বরপক্ষের এবার বিষয়টা বুঝে আসলো। গ্রামে এই জিনিসটা প্রায়ই হয়, কিন্তু শহরে বিয়েগুলোতে এইসব রং মাখামাখি এখন নেই বললেই চলে। তাই নীলাদের এমন রঙের খেলায় বাকি সবাইও সব ভুলে কনে পক্ষে হয়ে রং লাগাতে ব্যস্ত হয়ে গেল। এতক্ষণের সবকিছু ভুলে তারা বিষয়টা এবার মজার ছলে নিয়েছে। তাই আনন্দ হট্টগোল একটা পরিবেশ, দুই পক্ষ রং মাখামাখিতে ব্যস্ত আছে। সবার হাতে আবির আর ভিন্ন রঙের পানি থাকলেও সাদিদ হাত শূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার একদিকে স্থির। ছোট্ট একটা মেয়ে গোলজামা টাইপের কিছু একটা পরে ওড়নাটা তার কোমরে গিট দিয়ে রেখেছে। হেসে হেসে সবাইকে নিয়ে বরপক্ষকে রঙে মাখাচ্ছে। সাদিদ মেয়েটার বয়স আন্দাজ করতে পারছে না, একেবারে কৈশোর বা যুবতী কিছুই বলা যায় না। এই দুয়ের মধ্যস্থলেই সে মেয়েটাকে এনে দাঁড় করিয়েছে। শরীরের গঠনগুলো এমনটাই বলছে। প্রাপ্ত বয়সের মেয়েলি ভাঁজগুলো এখনও তার শরীরে পড়েনি। ভিজে জামাতে যেটা সাদিদের চোখে স্পষ্ট। সাদিদ এতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে সেই কন্যাকে দেখলেও আচমকা তার হাত মুঠো হয়ে গেল। হাতের রগগুলো স্পষ্ট হতে লাগলো। তার চোখ সহ মুখের বর্ণ লাল হতেই সে মেয়েটার দিকে এগিয়ে যেতে লাগলো। বাসার ভিতরে যাও। আচমকা কারো এমন আদেশপূর্ণ কথাতে নীলা চমকে তার দিকে তাকালো, কিন্তু সামনের লোকটিকে চিনতে না পেরে তার কপাল কুঁচকে এলো। নীলা কুচকানো কপালটা নিয়েই বলল, আপনি কি আমাকে বলছেন? সাদিদ আশেপাশে একবার তাকালো। দুপক্ষ মিলে বেশ অনেকজনই এখানে উপস্থিত, কিন্তু তাদের কারো দৃষ্টি এদিকে নেই। সে নীলার দিকে তাকিয়ে আবারও গম্ভীর স্বরে বলে উঠল, তোমাকেই বলছি, সবাইকে নিয়ে ভেতরে যাও। সর্বপ্রথম শুকনো জামা পরবে, তারপর অন্য কিছু। নীলা বেশ বিরক্ত হলো। এমন করার কোনো মানে হচ্ছে? নীলারও রাগ উঠল। সাদিদের কথা তো শুনলই না, বরং আরও দ্বিগুণ উৎসাহে সামনে এগিয়ে যেতে নিলেই সাদিদ তার হাত টেনে ধরে। নীলা বিস্ফোরিত চোখে সাদিদের ধরে রাখা হাতের দিকে তাকালো। এই ছেলের সাহস দেখে সে প্রচণ্ড অবাক। চেনা পরিচয় ছাড়া এতগুলো মানুষের সামনে নীলার হাত চেপে ধরেছে। নীলা দাঁত কিরমিরিয়ে রাগী গলায় বলল, আপনার সাহস তো কম না, আপনি আমার হাত টেনে ধরেছেন, ছাড়ুন বলছি। প্লিজ ভিতরে যাও, জামা ভিজে আছে তোমার, দেখতে খুব খারাপ লাগছে।
নীলার রাগ যেন এখন আরও বেড়ে গেল। নীলার মাথায় যখনই শরীরের বিষয়টা আসলো, সে সাদিদের দিকে ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তাকালো। কিন্তু সাদিদ যে তার ভালোর জন্য কথাটা বলেছে সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই। রাগ তাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছে। সে ধরেই নিয়েছে সাদিদ এতক্ষণ তার শরীর লক্ষ্য করেছে, যার জন্য তার রাগটা আরও বেড়ে গেল। নীলার এমনই রাগী দৃষ্টির মধ্যেই সাদিদের নজর তানবীরের দিকে পড়ল, আর মুহূর্তেই সাদিদের মুখে অন্ধকার নেমে এলো। তানবীর পুরো মেয়েবাজ, কী সব রসকস মিশিয়ে কথা বলে যে মেয়েরা তার জালে অনায়াসে আটকা পড়ে। আর নীলাকে এই মুহূর্তে সাদিদের কাছে যতটা আকর্ষণীয় লাগছে তানবীর দেখলে কি হবে, এটা নিয়ে সাদিদ চিন্তিত। বন্ধুকে বিশ্বাস করলেও কেন যেন নীলাকে নিয়ে রিস্ক নিতে বুক কাঁপছে। তানবীর যত এগিয়ে আসছে সাদিদের দৃষ্টি ততই ভয়ার্ত হচ্ছে। নীলা রাগী স্বরে আরও কিছু বলবে, সেই সুযোগটা সাদিদ তাকে দিল না। সবাই দুষ্টুমিতে এতটা ব্যস্ত যে সাদিদ যে নীলার মুখ চেপে ধরেছে সেদিকে কারও খেয়াল নেই। নীলা ছোটাছুটি করার চেষ্টা করলেও সাদিদ তাকে ছাড়ল না, মুখ চেপে ধরে সবার আড়ালে নিয়ে যেতে লাগলো। নীলাদের অ্যাপার্টমেন্টের নিচতলায় গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা আছে। সবার গাড়ি নেই, যে কয়েকজনের আছে তারাই গাড়িগুলো রাখে। বিকেল টাইম হওয়াতে সবাই মোটামুটি বাইরে, কয়েকটা গাড়ি শুধু রাখা আছে। সাদিদ নীলাকে মুখে চেপে ধরে টেনে এনে পার্কিং লনে নিয়ে আসলো। মুখ ছাড়া পেতেই নীলা ক্রমাগত হাঁপাতে লাগলো। সে ভেবে নিয়েছিল এই ছেলে তাকে আজ মেরেই ফেলবে। সাদিদ নীলার দিকে এগিয়ে আসতে নিলেই নীলা চিৎকার শুরু করল। সাদিদ আচমকা নীলার এমন করাতে ভ্যাবাচাকা খেয়ে গেল। পর মুহূর্তেই কাছে এসে আবারও নীলার মুখ চেপে ধরল। নীলা এতটাই রেগে গেছে যে মুখ দিয়ে শব্দ করতে না পেরে সাদিদের হাতে কামড় বসালো। সাদিদ যেই না ব্যথা পেয়ে হাত সরিয়েছে, নীলা আবারও চিৎকার করা শুরু করলো এবং সাদিদকে ছড়ানোর জন্য হাত দিয়ে তার বুকে ধাক্কা দিতে লাগলো। সাদিদ শুধু নীলাকে একটু শান্ত করতে চাইছে, কিন্তু নীলা তাকে সেই সুযোগটাই দিচ্ছে না। এমন অবস্থায় যদি সাদিদ তাকে ছাড়ে, নির্ঘাত এই মেয়ে চিল্লিয়ে পুরো বাড়ি গরম করবে। এতটুকু সাদিদের আর বোঝার বাকি নেই, তাই সে নিজের সবটুকু দিয়ে চাইছে নীলাকে শান্তভাবে সবটা বোঝাতে। নীলা আবারও চিৎকার করতে শুরু করতেই সাদিদ তার শরীরের ওড়নার গিট খুলে সেটা হাতে নিল এবং মুহূর্তের মধ্যে নীলার মুখ ওড়না দিয়ে শক্ত করে বেঁধে দিল। নীলা পুরো কিংকর্তব্যের, সে চোখ বড় বড় করে সাদিদের দিকে তাকিয়ে আছে। সাদিদ এখন তাকে সবটা সুন্দরভাবে বুঝিয়ে বলবে এমন মনোবাসনা করল। একদম চেঁচামেচি করবে। সাদিদ আর কিছু বলতে পারল না, তার দৃষ্টি নীলার শরীরে চলে গিয়েছে। সাদিদ এতক্ষণ নীলার দুই কাঁধে শক্ত করে হাত চেপে ধরেছিল। ধীরে ধীরে তার হাত দুটো হালকা হতে লাগলো। নীলা বয়সে ছোট হলেও সাদিদ প্রাপ্তবয়স্ক, ছেলেদের আকর্ষণ করতে পারে এমন গঠন নীলার শরীরে এখনও তৈরি হয়নি। কিন্তু তারপরও সাদিদ যেন নীলার এই শুকনো শরীরের মধ্যেই নেশা খুঁজে পাচ্ছে। ছোটবেলা থেকে এই যুবক বয়স পর্যন্ত মেয়েদের শরীরের উপর তার কখনো লোভ হয়নি, বরং সে অনৈতিকভাবে সব কাজ করাকে বড্ড ঘৃণা করে। কিন্তু আজ নিজেই নেশাগ্রস্তের মতো নীলার দিকে তাকিয়ে আছে। সাদিদের গলা শুকিয়ে আসছে, ওড়না দিয়ে মুখ বেঁধে দেয়। নীলার বুক এখন উন্মুক্ত। ওড়না না থাকায় সাদিদের চোখ দুটোতে না চাইতেও বারবার ঘোর লেগে আছে। সে ক্রমশ নেশা আসক্ত হচ্ছে। নীলা সাদিদের দিকে ছোটার জন্য মোচড়ামুচড়ি শুরু করতেই সাদিদ নীলাকে গাড়ির সাথে চেপে ধরল। নীলা কিছু বুঝে ওঠার আগেই সাদিদ নীলার গলায় মুখ ডুবিয়ে দিল। ছোট্ট নীলা সব স্পর্শের সাথে পরিচিত নয়, তাই তার পুরো শরীরে অন্যরকম লাগতে লাগলো। সাদিদ তার কম্পনে আরও আসক্ত হয়ে পড়ছে। সাদিদ এক হাতে তার মসৃণ কোমর শক্ত করে চেপে অন্য হাতে তাকে স্পর্শ করতে লাগলো। নীলা মুখ দিয়ে আওয়াজ করতে না পারাতে তার চোখ দিয়ে শুধু পানি ঝরছে। নীলার শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। তার শরীর সাদিদের এসব গভীর স্পর্শ কুলিয়ে উঠতে পারছে না। হঠাৎই সাদিদ নীলার থেকে ছিটকে দূরে সরে আসলো। নিজের করা কর্মে নিজেই এখন হতবাক হয়ে গেল। এতক্ষণ সে কী করেছিল ভাবতেই তার নিজেরই শরীরে কাঁটা দিয়ে উঠল। এমন ছোট্ট একটা মেয়ের সাথে সে কিনা এতটা নির্দয় করে কি করে হলো। তার নিজেরই নিজের প্রতি এই মুহূর্তে ঘৃণা লাগছে, প্রচণ্ড ঘৃণা। আর এই ঘৃণাবোধের কারণেই সে হুট করেই ছিটকে সরে এসেছে। নীলার দিকে তাকাতেই তার বুক হাতুড়ে পেটা শুরু করলো। নীলা লজ্জায় মুখ চেপে ধরে নিঃশব্দে ডুকরে কান্নাই করছে। সাদিদ কয়েক কদম এগিয়ে যেতেই নীলা দৌড়ে উল্টো দিকে চলে গেল। সাদিদকে তার বড্ড ভয় লাগছে। টিভিতে যেসব খারাপ লোকদের দেখে সাদিদকে নীলার কাছে ঠিক তেমনটাই মনে হচ্ছে। সে জানপ্রাণ দিয়ে পার্কিং থেকে বের হলো। তার এখন সাদিদ থেকে বাঁচতে পারলেই হলো। সাদিদ যে এখন তার চোখে ভয়ঙ্কর, বড্ড কুৎসিত এক চেহারা। দরজায় ঠকঠক আওয়াজে নীলা গিয়ে দরজা খুলে নিল। নিধি সাদমানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। নীলার চোখ মুখের এমন অবস্থা দেখে সে বিচলিত হয়ে বলে উঠল, পিচ্ছু
চোখ মুখ এমন হয়ে আছে কেন? রাতে ঘুমাসনি? নীলা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে সাদকে নিজের কোলে তুলে নিল। তারপর বেশ স্বাভাবিক কণ্ঠে নিধির উদ্দেশ্যে বলল, ঘুমাবো না কেন? অনেক ঘুমিয়েছি, এমনকি বেশি ঘুমানোর কারণেই আমার এমন লাগছে। নিধি যে নীলার কথায় চিন্তামুক্ত হয়নি সেটা তার মুখে স্পষ্ট। তাই নীলা কথা ঘোরানোর জন্য আবারও বলে ওঠে, আপনি, আমি কিন্তু আজই মিরপুর চলে যাব। আর এখন পর্দালয়া থেকে সোজা ভার্সিটি যেতে হবে। সেটা না হয় যাস, কিন্তু বাসায় যাওয়ার দরকার কি? এখানে থেকেই ক্লাস কর। অসম্ভব,